বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মারুফুজ্জামান। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভাব সম্প্রসারণ লেখার নিয়মাবলী, প্রতিবেদন লেখার নিয়মাবলী এবং প্রবন্ধ লেখার নিয়মাবলী। 6 টু ইন্টার মানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যারা আছে তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করবে। এখন ভাব সম্প্রসারণ লেখার নিয়মগুলো কি দেখো। ভাবের সুসংগত সার্থক প্রসারণই ভাব সম্প্রসারণ। আবৃতকে উন্মোচিত, সংকেতকে নির্ভীক করে তুলনীয় দৃষ্টান্ত, প্রবাদ প্রবচনের সাহায্যে সহজ ভাষায় ভাবের বিন্দুকে বিস্তার করার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। এখন এই ভাব সম্প্রসারণের নিয়মটাকে দেখো। আমরা তো দেখবি অনেক সময় গাইডে দেখা যায় যে মূল ভাব সম্প্রসারিত বা মন্তব্য এই কথাগুলো লিখবে না, কিন্তু প্যারাটা ঠিক আছে লিখতে হবে, প্যারা অনুযায়ী লিখবে। এখানে কিছু নিয়ম আমরা আলোচনা করবো। এখন আগে কি করতে হবে দেখো, জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য ভাব সম্প্রসারণের অনুসরণ করার প্রয়োজন রয়েছে। কারণ ভাব সম্প্রসারণ নিয়মিত অনুসরণ করলে কি কি হইতে পারে দেখো। কোনো সংক্ষিপ্ত অর্থপূর্ণ বক্তব্যকে বিশদভাবে ব্যাখ্যা করা যায়, কোনো বিশেষ বক্তব্য থেকে সাধারণ সিদ্ধান্ত নেওয়া যায়। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ভাষা চর্চার যে গুরুত্ব আছে তা অনুধাবন করা যায়। এখন লেখার পদ্ধতিকে দেখো। ভাব সম্প্রসারণকে সার্থক করতে হলে কী কী করতে হবে, কতটা নিয়ম মেনে চলতে হবে, সেগুলো কী কী? যেমন একটা হচ্ছে ভাব সম্প্রসারণের কাজটি ভাব সম্প্রসারণ করতে হলে উদ্ধৃত অংশ বা সার গর্ভ বাক্যটি মনোযোগ দিয়ে বারবার পড়ে তার প্রচ্ছন্ন ভাবটুকু বুঝে নিতে হবে। এরপরে দেখো কী করতে হবে, মূল ভাব, উপমা, রূপক, প্রতীক বা সংকেতের আড়ালে আছে কিনা তা দেখে মূল তাৎপর্য বোঝার চেষ্টা করতে হবে। ভাব সম্প্রসারণ কথাটির অর্থ যেহেতু ভাবের সম্প্রসারণ বা বৃদ্ধি, তাই প্রয়োজনীয় উপমা বা দৃষ্টান্ত এবং যুক্তি দিয়ে বক্তব্য বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করতে হবে। প্রাসঙ্গিক হলে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যেতে পারে। ভাব সম্প্রসারণের সময় ভাবের সম্প্রসারণ বা বৃদ্ধি করতে হয় বলে বাহুল্য বর্জন করতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা কিংবা একই কথার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্প্রসারিত লেখার আয়তন হবে প্রদত্ত মান নির্ধারক নম্বর অনুযায়ী। সম্প্রসারিত ভাবের বিষয়বস্তুকে ছোট ছোট অনুচ্ছেদের মাধ্যমে স্পষ্ট করে তুলতে হবে, তবে 3-4 অনুচ্ছেদের বেশি না হয় ভালো। আলোচনাটি যাতে রসহীন মনে না হয় সেদিকে মনোযোগী হতে হবে। প্রকাশভঙ্গির সৌন্দর্যের উপরে ভাব সম্প্রসারণের সার্থকতা অনেকটা নির্ভর করে। কাজটি যেহেতু ভাবের বিস্তার, তাই কবি বা লেখকের নাম উল্লেখ করার প্রয়োজন নেই। এমনকি প্রদত্ত কবিতা বা গদ্যে লেখকের অভিপ্রায় বিষয়ে মন্তব্য করা যাবে না। যেমন কবি এখানে বলতে চেয়েছেন ড্যাশ দেশ, লেখকের মধ্যে ড্যাশ দেশ, এগুলো লেখা দরকার নেই। প্রবাদ প্রবচনের যথাযথ ব্যবহার লেখার তীক্ষ্ণতা বৃদ্ধি করে বলে তা গ্রহণযোগ্য। প্রয়োজনে যুক্তিযুক্ত উপমা কিংবা উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে, তবে অযথা উদ্ধৃতির ব্যবহারে কিন্তু মূল বিষয় সৌন্দর্যহানি ঘটতে পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর দুটো বিষয় দেখো, লেখার শৈলীগত সৌন্দর্য অবশ্যই ফুটে তুলতে হবে, একদম ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে। এবং প্রয়োজনে প্রবাদ প্রবচন বিখ্যাত ব্যক্তিদের ব্যবহার যেগুলো আমরা বলেছি, তবে অবশ্যই বিষয়ের সঙ্গে সেটা সঙ্গতিপূর্ণ রাখতে হবে। এটা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে আমরা আলোচনা করব প্রতিবেদন লেখার নিয়ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের জন্য। দেখো, প্রতিবেদন কথাটি কিন্তু ইংরেজি রিপোর্ট কথাটি বাংলা পারিভাষিক শব্দ। রিপোর্ট শব্দের আবেদনিক বা শাব্দিক অর্থ হচ্ছে সমাচার, বিবরণী, বিবৃতি হলেও বাংলা ভাষা কিন্তু প্রতিবেদন শব্দটি এখন সবচেয়ে বেশি প্রচলিত, কথিত এবং ব্যবহৃত হচ্ছে। প্রতিবেদন শব্দটির পাশাপাশি রিপোর্ট শব্দটিও কিন্তু বাংলা ভাষায় একইভাবে এবং একই অর্থে প্রচলিত। তবে নীরজচন্দ্র চক্রবর্তীর মধ্যে দেখো কিন্তু কি বলছেন, বাংলায় কি লিখবেন, কেন লিখবেন গ্রন্থে বলেছেন, সংবাদের উপর মন্তব্য করার জন্য সম্পাদকীয় নিবন্ধকারেরা আছেন, ভাষাকারেরা আছেন, ভাষ্যকারেরা আছেন, তাছাড়া আছেন নিয়মিত
কলামের লেখকেরা হ্যাঁ, ও কাজ প্রতিবেদক বা রিপোর্টারের নয়। প্রতিবেদন বা রিপোর্ট মন্তব্য বর্জিত হবে, খুবই ইম্পর্টেন্ট। প্রতিবেদন বা রিপোর্ট অবশ্যই কী হবে, মন্তব্য বর্জিত হতে হবে। এখন দেখো প্রতিবেদনের উদ্দেশ্যটা কি তাহলে? প্রতিবেদন রচনার কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যেমন সংবাদপত্রে প্রতিদিন যে অসংখ্য প্রতিবেদন ছাপানো হয়, তার মধ্যে ব্যক্তি, পারিবারিক, সামাজিক বা জাতীয় প্রয়োজনে অনেক প্রতিবেদন বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে। যেমন ধরো আর্সেনিক দূষণ সংক্রান্ত প্রতিবেদন হতে পারে, ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন, পরীক্ষার দুর্নীতি বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, দ্রব্যমূল্যের বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন ইত্যাদি। এসব প্রতিবেদন কিন্তু পরে আমরা সচেতন এবং সতর্ক হতে পারি। তাছাড়া সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সমিতি, সংস্থা, সংগঠন নানা ধরনের প্রতিবেদন বা বাৎসরিক রিপোর্ট প্রদান করেন। বিভিন্ন সরকারি আধা সরকারি সমিতিগুলো বস্তুত প্রতিবেদন বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর হয় বলে বর্তমান প্রেক্ষাপটের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখো প্রতিবেদনের বৈশিষ্ট্য বা একটা আদর্শ প্রতিবেদন রচনাগুলি কীভাবে তুমি করবে। যেমন ধরো প্রতিবেদনের যেসব বৈশিষ্ট্য, যেমন প্রতিবেদনের নির্দিষ্ট কাঠামো এবং নিয়মানুযায়ী বিবেচিত হতে হবে। কোনো নির্দিষ্ট ঘটনা বা বিষয় অবলম্বনে প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর হতে হবে। কোনো প্রতিবেদনের বক্তব্য হবে সহজ সরল, নিরপেক্ষ, যুক্তিযুক্ত, বাহুল্য বিচিত। প্রতিবেদকের কাছে বিশেষভাবে প্রত্যাশিত হয় যে তার সংবাদে পারতপক্ষে এমন কোনো বিশেষণ ব্যবহার করা যাবে না যার ফলে তার রচনাকে পক্ষপাতদুষ্ট বা অভিসন্ধিমূলক মনে হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জটিল বিষয়ে সরল ব্যাখ্যা দান করা সঙ্গত। প্রতিবেদনে প্রতিবেদকের কোনো প্রকার আবেগ বা ভাবোচ্ছ্বাস প্রকাশ করা যাবে না। বাক্য জটিল হলে বাক্য দুর্বোধ্য হয়, যেন সহজ সরল প্রাণী ভাষা লিখতে হবে। বাক্যে পূর্বাপর সঙ্গতি যেমন কোনো মতেই ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর দেখো বাক্যে জ্যোতি চিহ্নের ব্যবহার যথাযথ হতে হবে। প্রতিবেদনের শিরোনামে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা সঙ্গত নয়। তারপর সংবাদে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই, অর্থাৎ খবর হিসেবে যা গুরুত্বপূর্ণ তাই কিন্তু প্রতিবেদনে স্থান পায়। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তবে অন্যান্য প্রতিবেদনের সমস্যা সম্পর্কিত সুপারিশ বা মতামত দেওয়া যেতে পারে। তারপর দেখো প্রতিবেদনের নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত বলে কোনো বিষয়কে চিহ্নিত করা যাবে না, বরং সুনির্দিষ্ট তথ্য সূত্র বা উৎস নির্দেশ করতে হবে। এছাড়া পরিশেষে বলি, প্রসঙ্গত বলি ইত্যাদিও যথাসম্ভব বর্জন করতে হবে। বলা বাহুল্য লেখাও উচিত নয়। বলা বাহুল্যই যদি হবে তো বলার প্রয়োজন কি, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রতিদিন কী কী বিষয়টা জানলাম আমরা। কাঠামোটা কি লক্ষণীয়, দেখো সুনির্দিষ্ট কাঠামো থাকতে হবে, একটা সঠিক তথ্য দিতে হবে, উপস্থাপনা এবং পরিবেশনা চমৎকার হতে হবে, প্রতিবেদনের আকারটাও যুক্তিযুক্ত হতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে প্রতিবেদন গেল। এবার আমরা আলোচনা করব তুমি যে প্রবন্ধ লিখবে, প্রবন্ধ লেখার নিয়মটা কি দেখো। সেখানে দেখো প্রবন্ধ শব্দের অর্থ কিন্তু প্রকৃষ্ট বন্ধন। হ্যাঁ, কোনো মননশীল ভাব কিংবা তথ্য বা তত্ত্ব উপযুক্ত ভাষার মাধ্যমে যুক্তি পরম্পরায় সুসংগতভাবে প্রকাশিত হয়ে শিল্পগুণ লাভ করলে আমরা তাকে বলি প্রবন্ধ। সবগুলো কিন্তু প্রবন্ধ বলা যাবে। প্রবন্ধ অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে, সৌন্দর্য বোধ থাকতে হবে, নান্দনিকতা থাকতে হবে। প্রবন্ধ সাধারণত তিন ধরনের, একটা হচ্ছে তিনটি অংশ থাকে, একটা ভূমিকা, মূল অংশটা হচ্ছে উপসংহার। কেমন? এবার দেখো এখন প্রবন্ধের ভাষার ব্যাপারটা কেমন হবে দেখো। প্রবন্ধের বিষয় এবং ভাব অনুযায়ী ভাষা হইতে হবে। বলাই বাহুল্য চিন্তাশীল, মননশীল, মননধর্মী প্রবন্ধের ভাষা হয় সাধারণত গুরুগম্ভীর, লঘু, আবেগধর্মী। প্রবন্ধের ভাষা হয় আবেগ। যেমন প্রবন্ধ দুই ধরনের, মনময় প্রবন্ধ এবং তন্ময় প্রবন্ধ। মনময় প্রবন্ধ কিন্তু মানুষের মনকে নিয়ে প্রাধান্য দিচ্ছে, যেমন রবীন্দ্রনাথের সবগুলো প্রবন্ধই মনময় প্রবন্ধ। কিন্তু তন্ময় প্রবন্ধ চিন্তাকে প্রাধান্য দিবে, তাই না? এখানে বিষয়বস্তুকে প্রাধান্য দিবে। আচ্ছা, প্রবন্ধের দক্ষতার উপায়টা কি দেখো। প্রবন্ধ লিখবে যেভাবে লিখবে সেটা কি দেখো। প্রবন্ধের বিষয় অনুযায়ী যুক্তি, মনন, তথ্য বা তথ্যের পরিমাণ নির্মিত হতে হবে। পরিমাণ
এর অতিরিক্ত বাহুল্য উৎকৃষ্ট রচনার পরিপন্থী। অনুশীলনের দ্বারা রচয়িতাকে এই পরিমিতি বোধ অর্জন করতে হবে। তারপর দেখো, প্রবন্ধ লেখার দক্ষতা অর্জনের জন্য প্রচুর প্রবন্ধ পড়তে হবে। এক্ষেত্রে পত্রপত্রিকা প্রকাশিত প্রবন্ধ, সংবাদ, প্রতিবেদন, ভাষণ ইত্যাদি নিয়মিত পাঠ করলে নানা প্রসঙ্গে বিষয়গত ধারণা এবং শব্দ ভাণ্ডার তোমার বাড়বে। ফলে সহজেই কোনো বিষয়ে প্রবন্ধ লেখা যায়, তুমি নিজেকে তৈরি করতে পারবে। প্রবন্ধের বক্তব্য বাস্তব তথা তথ্য প্রমাণের ভিত্তিতে এবং যৌক্তিক পরম্পরায় উপস্থাপিত সন্নিবেশিত হওয়া উচিত, যেন তা স্পষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া সহায়ক হয়। তারপর দেখো, ভাষারীতির ক্ষেত্রে সাধু চরিত্রের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে হবে। তবে যেহেতু এখন আমরা চলিত ভাষাটাই বেশি ইউজ করি, আমরা চলিত ভাষাতেই লিখবো এবং সেই চর্চাটাই করব। উন্নত মানের প্রবন্ধের নির্ভুল বানান এবং নির্ভুল বাক্য গঠন অপরিহার্য শর্ত, কারণ বানান একটা ভুল হলে তোমার প্রবন্ধের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীকে এই বিষয়ে অবশ্যই যত্নবান হতে হবে। প্রবন্ধের যুক্তি প্রদর্শন কিংবা প্রমাণ প্রতিষ্ঠার জন্য অন্য রচনা থেকে উদ্ধৃতির অবকাশ আছে, তবে সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্য রাখতে হয় প্রয়োজনীয় পরিমাপের দিকে। বেশি অতিরিক্ত লেখা যাবে না। ঘন ঘন এবং বড় বড় উদ্ধৃতি প্রবন্ধের স্বাভাবিক প্রকাশকে ব্যাহত করতে পারে, তাই না? তাহলে দেখো, আজকে আমরা তিনটা বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে ভাব সংশোধনটা কীভাবে লিখবে, আর হচ্ছে প্রতিবেদন কীভাবে লিখবে, আর হচ্ছে প্রবন্ধ কীভাবে লিখবে। আমার মনে হয় আমরা যতটুকু আলোচনা করেছি সেটা যদি আমরা ভালো করে আয়ত্ত করি, চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই ক্লাসটা বারবার ফলো করবে তোমরা। অনেক ধন্যবাদ। সুস্থ থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাইরে বের হলে শারীরিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরিধান করবে এবং হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বেরোবে। অনেক ভালো।